Hello everyone, this is Swell and welcome to my channel Let's Learn English. Today I am going to discuss about the most important topic in English language about sentences. So let's start. Some important aspects for sentences কিছু গুরুত্বপূর্ণ তথ্য বাক্য সম্বন্ধে. So if we want to know about the sentence, then at first we have to know about a verb. What is a verb? যদি আমরা কোনো সেন্টেন্স সম্বন্ধে জানতে চাই তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, ভার্ব সম্বন্ধে জানতে হবে, নচেত কিন্তু সেন্টেন্স সম্বন্ধে আমি জানতে পারবো না বা কোনো সেন্টেন্সই আমি তৈরি করতে পারবো না, বিকজ আ সেন্টেন্স ক্যান নট বি মেড উইদাউট এ ভার্ব। অর্থাৎ ভার্ব ছাড়া কোনোরূপ কোনোভাবেই কখনোই একটা সেন্টেন্স স্ট্রাকচার বা তৈরি হতে পারে না। সো হোয়াট ইজ এ ভার্ব? A verb is a word used to say something like doing, being, having about a person, place or thing. অর্থাৎ ভার্ব হলো এমন একটা শব্দ যার মাধ্যমে কোনো ব্যক্তি, কোনো জায়গা অথবা কোনো বস্তুর সম্বন্ধে হয় করা, হওয়া অথবা থাকাকে বোঝায়। বোঝা গেল? তাহলে ভার্ব হলো এমন একটা শব্দ যার সাহায্যে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের কোনো কাজ করা, হওয়া বা থাকাকে বোঝায়, তাকে ভার্ব বলা হয়। সংক্ষেপে বলতে গেলে ভার্ব হলো, অর্থাৎ ভার্ব কথার অর্থ হচ্ছে ক্রিয়া, এবং ভার্ব ইজিক্যাল টু করা, হওয়া, থাকা, অর্থাৎ ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব। ওকে, এক্সাম্পল উদাহরণ দিয়ে দেখা যাক এবার। দ্য বয় ইজ অলওয়েজ বিজি উইথ হিজ স্টাডি, এখানে হচ্ছে বি ভার্ব ব্যবহার করা হয়েছে, ইজটা হচ্ছে এখানে মেন ভার্ব। দেখো, এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হতে পারে কোনো সেন্টেন্সে, আবার প্রিন্সিপাল ভার্ব হিসাবেও ব্যবহার হতে পারে। অক্সিলারি ভার্ব তখনই হবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব কথার অর্থ হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। অক্সিলারি ভার্ব তখন হবে যখন এর পরে আর একটা ভার্ব থাকবে, তখন যেমন ইজ গোয়িং বা ইজ ডুইং বা ইজ রাইটিং এরকম যখন থাকবে তখন সেই ক্ষেত্রে অ্যামিজারগুলো কী হবে না, তো অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হবে। কিন্তু এখানে ইজের পরে দেখো আর কোনোরূপ ভার্ব নেই, ইজটাই হচ্ছে এখানে মেন ভার্ব, তাহলে ইজটা এখানে হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব বা বি ভার্ব। অর্থাৎ বি ভার্ব টোটালি আছে 6টি, বি একটা নিজেই, আর আছে 5টি, অ্যাম, ইজ, আর এবং ওয়াজ, ওয়্যার। প্রেজেন্ট টেন্সে অ্যামিজার ব্যবহার করা হয় এবং পাস্ট টেন্সে ওয়াজ এবং ওয়্যার। নেক্সট 2 নম্বর সেন্টেন্সে যাব। হি গোজ টু স্কুল এভরিডে। দেখো এখানে ডু ভার্ব ব্যবহার করা হয়েছে। এবার ডু ভার্ব কাকে বলে একটু জেনে নিই। ডু ভার্ব হচ্ছে সেইগুলো যার মাধ্যমে শারীরিক মুভমেন্ট হবে, অর্থাৎ কোনো কাজ করাকে বোঝাবে, সেগুলো হচ্ছে ডু ভার্ব। ওকে, ডু ভার্ব প্রচুর আছে, আনলিমিটেড আছে। যেমন বি ভার্ব যদিও টোটালি 6টি ছিল, কিন্তু ডু ভার্ব আছে আনলিমিটেড, এর কোনো লিমিট নেই, প্রচুর পাবে ডু ভার্ব। নেক্সট, রোজ হ্যাজ মেনি বিউটিফুল পেটালস, এখানে হ্যাভ ভার্ব ব্যবহার করা হয়েছে, এখানে হ্যাজটা হচ্ছে কি মেন ভার্ব। ওকে, তাহলে হ্যাভ ভার্ব টোটালে কয়টি আছে? হ্যাভ ভার্ব আছে টোটালি 3টি, হ্যাভ, হ্যাজ, হ্যাড। অর্থাৎ এখানে প্রেজেন্ট টেন্সে আছে হ্যাভ, হ্যাজ এবং পাস্ট টেন্সে আছে হ্যাড। Our next topic is subject or doer. Okay, this is a very important topic of a sentence, subject or doer. What is a subject? A subject is a part of a sentence that contains the noun or noun equivalent or thing performing the actions or verb in a sentence. তাহলে সাবজেক্ট হলো বাক্যের একটা অংশ। সাবজেক্ট ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স। সাবজেক্ট হলো বাক্যের একটা অংশ, দ্যাট কন্টেন্স মানে যেটাতে থাকে, বা যেটা হয়, দ্য নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট, অর্থাৎ নাউন অথবা নাউনের সমতুল্য কোনো কিছু, অর থিং অথবা অন্য কোনো জিনিস হতে পারে বা কোনো বস্তু হতে পারে, পারফর্মিং দ্য অ্যাকশনস অর ভার্ব ইন এ সেন্টেন্স, যেটা কি একটা বাক্যে ক্রিয়াকে সুসম্পন্ন করে, সেটাই হচ্ছে কি একটা সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে কি ডুয়ার, যে কাজ করে একটা বাক্যে, সে কাজ করে, সে যে কোনো ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, প্রাণী হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সে হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ যে কাজ করবে, ওকে, সেই হচ্ছে সাবজেক্ট। যদি বলি দ্য বার্ড ইজ ফ্লাইং, তাহলে এখানে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে দ্য বার্ড। আই এম গোয়িং টু স্কুল, সাবজেক্টকে আই। দ্য গার্ল ইজ সিঙ্গিং, সাবজেক্টকে দ্য গার্ল। ওকে, আর একটা আমি ডেফিনেশন দিয়েছি এখানে, দেখে নাও। এ সাবজেক্ট ইজ এনি নাউন অর প্রোনাউন দ্যাট ডাজ দ্য অ্যাকশনস ইন এ সেন্টেন্স। সাবজেক্ট হলো এমন কোনো শব্দ, অর্থাৎ যেটা নাউনও হতে পারে অথবা প্রোনাউনও হতে পারে, দ্যাট ডাজ দ্য অ্যাকশনস ইন এ সেন্টেন্স, যেটা কি একটা বাক্যে ক্রিয়াকে সুসম্পন্ন করে। ইট ইজ মোস্ট অফেন ফাউন্ড ইন দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স। বেশিরভাগ ক্ষেত্রে এটা কি হয় না, তো বাক্যের শুরুতেই ব্যবহার করা হয়। তাহলে কিভাবে আমরা একটা সেন্টেন্সকে সাবজেক্ট বের করতে পারবো একটা সেন্টেন্স থেকে? কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো একটা সাবজেক্টকে? টু আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স উই হ্যাভ টু মেক আ কোশ্চেন্স উইথ হু, হোয়াট। টু
টু দ্য ভার্ব, অর্থাৎ সাবজেক্ট খুঁজে বের করার জন্যে একটা সেন্টেন্স হয়তো লেখা আছে, সেই সেন্টেন্স থেকে যদি আইডেন্টিফাই করতে দেওয়া হয় যে সাবজেক্ট কোনটা, তাহলে আমাকে কি করতে হবে, ভার্বকে হু অথবা হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে কিন্তু অলরেডি আমরা একটা সেন্টেন্স থেকে সাবজেক্ট পেয়ে যাব। তাহলে দেখা যাক এক্সাম্পলের মাধ্যমে কি করে হয়, সাবজেক্ট কীভাবে খুঁজে বের করি। নেক্সট, 1 নাম্বার সেন্টেন্স এখানে লিখেছে, দ্য বয় ইজ অলওয়েজ বিজি উইথ হিজ স্টাডি। তাহলে এবার হু দিয়ে প্রশ্ন করি, হু ইজ অলওয়েজ বিজি উইথ হিজ স্টাডি, হু মানে হচ্ছে কে, হ্যাঁ, তাহলে কে তার পড়াশোনা নিয়ে সবসময় ব্যস্ত থাকে, দ্য বয়, তাহলে দ্য বয় হচ্ছে সাবজেক্ট, এটা আন্ডারলাইন করেছি। 2 নাম্বার সেন্টেন্স, হি গোজ টু স্কুল এভরি ডে, তাহলে হু ডাজ গো টু স্কুল এভরি ডে, কে প্রতিদিন বিদ্যালয়ে যায়, অ্যান্সার হবে হি, অর্থাৎ সে। দেখো নেক্সট নাম্বার 3, রোজ হ্যাজ মেনি বিউটিফুল পেটালস, তাহলে হোয়াট হ্যাজ মেনি বিউটিফুল পেটালস, কার সুন্দর সুন্দর ফুলের পাপড়ি আছে, ওকে, অ্যান্সার হবে রোজ। তাহলে এখান থেকে খুব ইজিলি আমরা কি করলাম না, তো হু এবং হট দিয়ে, ভার্বকে হু এবং হট দিয়ে প্রশ্ন করে আমরা সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে পারলাম। অর্থাৎ ফার্স্ট সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য বয়, সেকেন্ড সাবজেক্টের সেন্টেন্স হচ্ছে হি, এবং থার্ড নাম্বার সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে রোজ। আমরা সেন্টেন্সের সাবজেক্ট সম্বন্ধে তো জানলাম, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে কর্তা, অর্থাৎ যে কাজ করে। এবার সেন্টেন্সেও আরও তো পার্ট আছে যেগুলো জানতে হবে, যেমন একটা হচ্ছে অবজেক্ট। তাহলে হোয়াট ইজ এ অবজেক্ট, অবজেক্ট কথার অর্থ হচ্ছে কর্ম। এই কর্ম আবার ক্রিয়ার সঙ্গে গুলিয়ে ফেলো না তোমরা, ক্রিয়া আলাদা জিনিস, কাজ করাকে বোঝায়, আর কর্ম হচ্ছে আলাদা জিনিস, যেটা বাক্যকে কি করে, সুসম্পন্ন করে, কমপ্লিট মিনিং এক্সপ্রেস করে, সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে হোয়াট ইজ অ্যান অবজেক্ট, অবজেক্ট ইজ এ ওয়ার্ড হুইচ কমপ্লিট আ সেন্টেন্স, অবজেক্ট হচ্ছে এমন একটা শব্দ যেটা কি বাক্যকে সম্পূর্ণ করে, কমপ্লিট করে। ওকে, আমি একটা উদাহরণ মুখে বলি তাহলে বুঝতে পারবে, যেমন আই ইট, ওকে, আই ইট আমি খাই। এবার এখানে দেখো আবার প্রশ্ন করতে ইচ্ছা করছে যে তুমি কি খাও, ওকে, মনের ভাব কিন্তু সম্পূর্ণভাবে প্রকাশ হচ্ছে না, কিন্তু অবজেক্টের মাধ্যমেই সেটা সম্ভব। অবজেক্টের সাহায্যেই কি হবে, আমাদের মনের ভাব প্রকাশ হবে। যখনই বলবো আই ইট রাইস, আমি ভাত খাই, তখন দেখো আর কোনো মনে প্রশ্ন নেই, ওকে, মানে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ হয়ে যাচ্ছে। তাহলে অবজেক্ট ইজ দ্য ওয়ার্ড হুইচ কমপ্লিটস আ সেন্টেন্স, অবজেক্ট হচ্ছে এমন একটা শব্দ যেটা কি করে না, তো তোমার একটা বাক্যকে একদম সম্পূর্ণ করে। ওকে, এবার আমরা কিভাবে অবজেক্ট চিনব, যেভাবে আমরা কি করলাম, সাবজেক্টকে চিনলাম হু অথবা হোয়াট দিয়ে, অর্থাৎ ভার্বকে প্রশ্ন করলাম হু অথবা হোয়াট দিয়ে, আমরা কি করলাম, অবজেক্ট চিনলাম। এবার আমরা কি করব, টু আইডেন্টিফাই দ্য অবজেক্ট অফ এ সেন্টেন্স উই হ্যাভ টু মেক আ কোশ্চেন্স উইথ হোয়াট অ্যান্ড হুম টু দ্য ভার্ব, অর্থাৎ একটা সেন্টেন্স থেকে অবজেক্ট খোঁজার জন্য আমাকে কি করতে হবে, হোয়াট, ভার্বকে হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলে কিন্তু অবজেক্ট আইডেন্টিফাই হয়ে যাবে। নেক্সট উদাহরণ দেখা যাক, মাই ফাদার হ্যাজ গিভেন মি আ বিউটিফুল গিফট অন মাই বার্থডে, ওকে, তাহলে মাই ফাদার হ্যাজ গিভেন মি, এখানে দেখো সাবজেক্ট হচ্ছে মাই ফাদার, হ্যাজ গিভেন মি, তাহলে হুম, হুম দিয়ে প্রশ্ন করো, হুম মাই ফাদার হ্যাজ গিভেন আ বিউটিফুল গিফট অন মাই বার্থডে, অ্যান্সার হবে মি, অর্থাৎ কাকে আমার বাবা আমার বার্থডে পার্টিতে একটা সুন্দর গিফট উপহার করেছিল, অ্যান্সার হবে আমাকে। ওকে, আবার দেখো হোয়াট দিয়ে প্রশ্ন করি, মাই ফাদার হ্যাজ গিভেন মি আ বিউটিফুল গিফট অন মাই বার্থডে, অর্থাৎ হোয়াট দিয়ে যদি প্রশ্ন করি, হোয়াট হ্যাজ গিভেন মাই ফাদার, হোয়াট হ্যাজ গিভেন মি অন মাই বার্থডে পার্টি বাই মাই ফাদার, বা আমার বাবা আমাকে কি দিয়েছিল, তখন অ্যান্সার হবে কি, আ বিউটিফুল গিফট, অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করলেও কিন্তু অলরেডি আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। তাহলে এখানে ডবল অবজেক্ট আছে, তাই এটাকে বলা হয় ডাই ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ মি এবং আ বিউটিফুল গিফট। ওকে, এবার চলো আমরা সেন্টেন্স যাব, যেটা আমাদের মেন বিষয়, প্রধান বিষয়। সেন্টেন্স সম্বন্ধে আমাদের আজকে ক্লিয়ার ধারণা আমরা নেব, যে সেন্টেন্স কত প্রকার, কোন সেন্টেন্স আমরা কিভাবে স্ট্রাকচার করব, সেন্টেন্সের মাধ্যমে আমরা কি করি, কোন সেন্টেন্স বেশি ব্যবহার হয় আমাদের প্রতিনিয়ত প্রতিদিনের জীবনে, সেইগুলো আজকে আমরা জানবো। তাহলে সেন্টেন্স কথার অর্থ হচ্ছে বাক্য। ওকে, তাহলে এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস গিভিং আ কমপ্লিট সেন্স, ভালো করে বুঝে নাও, এ সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস গিভিং আ কমপ্লিট সেন্স, অর্থাৎ সেন্টেন্স হচ্ছে একটা শব্দগুচ্ছ, শব্দের একটা দল বা শব্দগুচ্ছ, যেটা কি করবে, গিভিং মানে দেবে, এ কমপ্লিট সেন্স একদম সম্পূর্ণ মানে প্রকাশ করবে, সেটা হচ্ছে সেন্টেন্স, নচেত কিন্তু সেন্টেন্স নয়। ওকে, উদাহরণের সাহায্যে দেখে নিই, আই লাইক টু রিড স্টোরি বুকস, আমি গল্পের বই পড়তে পছন্দ করি। দেখো এখানে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ হয়ে গেল, ঠিক আছে, তার জন্য এটা কি একটা কমপ্লিট সেন্টেন্স, কমপ্লিট সেন্স প্রকাশ করছে।
কলকাতা ইজ আ মেট্রোপলিটন সিটি, দেখো এটাও কিন্তু কি একটা কমপ্লিট সেন্টেন্স। ওকে, এবার সেন্টেন্সের প্রকারভেদ, সেন্টেন্স কত প্রকার হয় সেটা দেখে নিই। সেন্টেন্স মে বি ডিভাইডেড ইন্টু 5 ক্লাসেস, 5টা ভাগে ভাগ করা হয় বাক্যকে। ইচ অফ হুইচ মে বি ফার্দার সাবডিভাইড ইন্টু 2, প্রত্যেকটা সেন্টেন্সকে আবার দুটো করে, মানে 5টা ভাগ আছে, সে প্রতিটা সেন্টেন্সকে আবার দুটো করে ভাগ হয়। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ হ্যাঁবাচক, আর একটা হচ্ছে নেগেটিভ নাবাচক। এবার অ্যাফার্মেটিভ সাহায্যে কি করে আমরা একটু দেখে নিই। অ্যাফার্মেটিভ কাকে বলে? থ্রু অ্যাফার্মেটিভ সেন্টেন্স উই কনফেস সামথিং, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মাধ্যমে, অ্যাফার্মেটিভ কথার অর্থ হচ্ছে হ্যাঁবাচক বাক্য। তো হ্যাঁবাচক বাক্যের মাধ্যমে আমরা কি করি, কোনো কিছু স্বীকার করে নিই। ওকে, কোনো কিছু স্বীকার করে নিই, সেটাই হচ্ছে কি তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স। উদাহরণ সাহায্যে দেখা যাক যে স্টুডিয়াস স্টুডেন্টস অলওয়েজ অবটেন গুড মার্কস, অর্থাৎ পড়ুয়া ছাত্র যারা আছে, যারা সবসময় পড়াশোনা করে, তারা সবসময় কি ভালো মার্কস অবটেন করে, তারা ভালো রেজাল্ট করে। অপরদিকে নেগেটিভ সেন্টেন্স কি সেটা জেনে নিই। নেগেটিভ সেন্টেন্স কথার অর্থ হচ্ছে নাবাচক বাক্য, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মাধ্যমে আমরা কি করছিলাম, কোনো কিছু স্বীকার করে নিচ্ছিলাম। ওকে, কিন্তু নেগেটিভ সেন্টেন্সের মাধ্যমে আমরা পুরো অপোজিট জিনিসটা করব, অর্থাৎ কোনো কিছু অস্বীকার করে নেব, সেটাই হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স। যেমন থ্রু নেগেটিভ সেন্টেন্স উই ডিনাই সামথিং, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সের মাধ্যমে আমরা কোনো কিছু অস্বীকার করি, স্বীকার করি না। যেমন উদাহরণ দিই, কেয়ারলেস স্টুডেন্টস ডু নট অবটেন গুড মার্কস, অর্থাৎ যারা পড়াশোনা করে না, যে সমস্ত ছাত্ররা, হ্যাঁ, তারা কি করে না, তো ভালো রেজাল্ট করতে পারে না। ঠিক আছে, এখানে ছিল কি ভালো রেজাল্ট করতে পারে, গুড মার্কস অবটেন করতে পারে, কিন্তু এখানে কি আছে যে গুড মার্কস অবটেন করতে পারে না। অর্থাৎ তাহলে এখান থেকে পরিষ্কারভাবে স্বচ্ছভাবে এই ধারণাটা আসছে আমাদের মনের মধ্যে যে নেগেটিভ সেন্টেন্সে সর্বদাই কি নো অথবা নট, অর্থাৎ নেগেশন কিছু থাকবে, নেগেটিভ কিছু থাকবে, সেটাই হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স। ওকে, আমরা নেক্সট কি আছে দেখি। 5 কাইন্ডস অফ সেন্টেন্সেস, অর্থাৎ বাক্যের যে 5টা ভাগ, সেটা সম্বন্ধে আজকে আমরা জানবো। এই প্রতিটা বাক্যকে কিন্তু আবার দুটো করে ভাগ ভাগ করছে, একটা হচ্ছে কি নেগেটিভ আর একটা হচ্ছে অ্যাফার্মেটিভ। তাহলে 5 কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্স 5 প্রকার, সেটা একটু জেনে নিই কি কি। একটা হচ্ছে অ্যাসার্টিভ, তারপর হচ্ছে ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি অ্যান্ড অপটেটিভ। এই হচ্ছে 5টা প্রকার সেন্টেন্স। ওকে, তাহলে প্রথমে আমরা কি করব, অ্যাসার্টিভ সেন্টেন্স সম্বন্ধে ধীরে ধীরে জানবো। অ্যাসার্টিভ সেন্টেন্স কি, কিভাবে আমরা ব্যবহার করতে পারি, আর কিভাবে এর স্ট্রাকচারটা হয়, প্যাটার্নটা কি, সেটাও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণ বর্ণনাত্মক বাক্য। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সেস মেক এ সিম্পল স্টেটমেন্ট, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমে আমরা কি করি, সাধারণ তথ্য প্রকাশ করি। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সেস, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সেস মেক আ সিম্পল স্টেটমেন্ট, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমে একটা সাধারণ তথ্য আমরা প্রকাশ করি, প্রতিনিয়ত আমরা প্রতিদিন ব্যবহার করে চলেছি। এই যে আমি কথাগুলো বলছি, এগুলো কিন্তু সবই অ্যাসার্টিভ সেন্টেন্সেই বলছি কিন্তু। ওকে, তাহলে এই সমস্ত কথাগুলো কিন্তু অ্যাসার্টিভ। এবার এর মধ্যে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ থাকতে পারে। ওকে, তাহলে এটা কিন্তু কি অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা বলছি, আর প্রতিনিয়ত প্রতিদিন আমরা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সই বেশি ব্যবহার করে থাকি। এর প্যাটার্নটা জেনে নিই এবার। প্যাটার্ন হচ্ছে কি, কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচার হয়। একটা অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচার করতে গেলে প্রথমে আমাকে সাবজেক্ট কিন্তু নিয়ে আসতেই হবে। ওকে, তাহলে প্রথমে কি বসবে, সাবজেক্ট, একদম মাস্ট। অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট প্রথমে থাকবেই। তারপরে কি ভার্ব, ভার্ব থাকবে। তারপরে অ্যাকর্ডিং টু টেন্স, মানে টেন্স অনুসারে ভার্ব থাকবে, সেটা পাস্ট টেন্সের ভার্ব হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভার্ব হতে পারে, বা পাস্ট ইনডেফিনিটের ভার্ব হতে পারে, যে কোনো টেন্সের ভার্ব হতে পারে। কিন্তু কি সাবজেক্টের পরে কিন্তু ভার্ব থাকবে, একদম মাস্ট। ওকে, নেক্সট, তারপর কি থাকবে, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা আদার ওয়ার্ডস থাকতে পারে, নাও থাকতে পারে। ওকে, উদাহরণ সাহায্যে জেনে নিই আমরা। যেমন এক্সাম্পল দিয়েছি, আই ওয়ান্ট টু বি আ গুড হিউম্যান বিং, আমি একজন ভালো মানুষ হতে চাই। দেখো এবার প্যাটার্ন অনুসারে আমি সেন্টেন্সটা দেখে নিই একবার। দেখো সাবজেক্ট, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব, এই দেখো ওয়ান্ট ভার্ব, তারপরে তোমার অ্যাকর্ডিং টু টেন্স অনুসারে ভার্ব বসেছে এখানে, প্রেজেন্ট টেন্স। আচ্ছা, টু বি এটাও একটা ভার্ব, কিন্তু এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, অসমাপিকা ক্রিয়া। আর গুড হিউম্যান বিং এটা হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে এখানে কিন্তু এই প্যাটার্ন অনুসারে সেন্টেন্সটা লেখা হয়েছে, তার জন্য এটা একদম কমপ্লিট একটা উদাহরণ অ্যাসার্টিভ সেন্টেন্সের। নেক্সট 2 নম্বর উদাহরণটা দেখি, পিপল ডু নট লাইক ডিসঅনেস্ট পারসন। দেখো পিপলটা হচ্ছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট আছে, ডু নট লাইক এখানে ভার্ব আছে। ওকে, এটা নেগেটিভ সেন্টেন্স, কিন্তু আমি বলেছিলাম যে
অ্যাসার্টিভ সেন্টেন্সেরও দুটো ভাগ, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য, 1 নম্বর বাক্যটা অ্যাফার্মেটিভ এবং 2 নাম্বারটা হচ্ছে কি নেগেটিভ। তাহলে পিপল ডু নট লাইক ডিসঅনেস্ট পারসন, এখানে পিপলটা হচ্ছে সাবজেক্ট, ডু নট লাইক এটা পুরোটাই হচ্ছে ভার্ব, আর এখানে ডুটা ব্যবহার করা হয়েছে নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্যে, আর ডিসঅনেস্ট পারসন এটা হচ্ছে কি তোমার অবজেক্ট। ওকে, নোটে কি আছে দেখি, এর বিশেষত্ব কি। দিস সেন্টেন্স অলওয়েজ বিগিনস উইথ আ সাবজেক্ট অ্যান্ড এন্ডস উইথ আ ফুল স্টপ। অফকোর্স প্রত্যেকটা সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা যেগুলো দেখি সেগুলো সর্বদাই সব সময় সাবজেক্ট দিয়ে শুরু হবে কিন্তু ফুল স্টপ দিয়ে শেষ হবে। ওকে, এই সেন্টেন্স সবসময় সাবজেক্ট দিয়ে শুরু হবে এবং ফুল স্টপ দিয়ে শেষ হবে, এই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে বোঝা গেল। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করতে গেলে প্রথমে আমাকে কি করতে হবে, সাবজেক্ট ব্যবহার করতে হবে, তারপরে অ্যাকর্ডিং টু টেন্স ভার্ব ব্যবহার করতে হবে, তারপরে অবজেক্ট, কমপ্লিমেন্ট বা আদার ওয়ার্ডস, তারপরে বাক্যটাকে আমাকে কি করতে হবে, ফুল স্টপ দিয়ে শেষ করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে। আমাদের নেক্সট টপিক হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স এটাও খুব গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স কথার মানেটাকে জেনে নিই, তারপরে আমরা ধীরে ধীরে ডেফিনেশনে যাব, উদাহরণে যাব, তারপরে প্যাটার্ন যাব। ওকে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ, অনুরোধ বা উপদেশমূলক বাক্য। ভালো করে বুঝে যাও, আদেশ বোঝাবে ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে, হয় অনুরোধ বোঝাবে অথবা কোনো উপদেশ বোঝাবে, একেই বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স এক্সপ্রেস আ কমান্ড অর রিকোয়েস্ট, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে কোনো আদেশ অথবা অনুরোধ প্রকাশ হয়। ওকে, যেমন দয়া করে আমাকে 1 গ্লাস জল দাও, বাংলাতেই বললাম, আমি উদাহরণটা দিলাম। তারপরে দরজাটা বন্ধ করো, তাড়াতাড়ি স্কুলে যাও, এইসব এই যে আদেশ, কোনোটা আদেশ, তারপরে কোনোটা অনুরোধ, ভালো করে পড়াশোনা করবে, উপদেশ। ওকে, এই সমস্ত বাক্য যেগুলো মনের ভাব প্রকাশ করি আমরা এই সমস্ত বাক্যের মাধ্যমে, সেগুলো সবই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, এক্সাম্পল দিয়ে দেখা যাক। আচ্ছা, শাট দ্য ডোর, দরজাটা বন্ধ করো, আদেশ বোঝাচ্ছে, দরজাটা বন্ধ করো, ওকে, আদেশ বোঝাচ্ছে। কাম হিয়ার, এখানে এসো, এটাও কিন্তু অর্ডার, আদেশ বোঝাচ্ছে। ডু দ্য সাম, এখনই অঙ্কটা করো, এটাও কিন্তু আদেশ বোঝাচ্ছে। ডু নট রান ইন দ্য সান, অর্থাৎ সূর্যে রৌদ্রে দৌড়াদৌড়ি করবে না, এটা কিন্তু কি উপদেশ বোঝাচ্ছে। তাহলে এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে কোনো আদেশ, অনুরোধ অথবা উপদেশ বোঝাই। ওকে, প্যাটার্নটা কি হবে দেখে নিই এবার। প্যাটার্ন হচ্ছে প্রথমে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট, তারপরে আদার ওয়ার্ডস। ওকে, তাহলে প্রথমে কেন ভার্ব এলো, এটাও তো একটা মনে প্রশ্ন হতে পারে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে তো প্রথমে সাবজেক্ট ছিল, কিন্তু এখানে প্রথমেই যে ভার্ব দিয়ে স্টার্ট কেন হচ্ছে। এখানেও কিন্তু সাবজেক্ট আছে, সবসময় ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট আছে, কিন্তু সাবজেক্ট ইম্পারেটিভ সেন্টেন্সের একটাই সাবজেক্ট, সেটা হচ্ছে ইউ। তাহলে ইউ কেন লেখা হয় না এটা একটু জেনে নিই। ইউ এই কারণেই লেখা হয় না, কারণ ইউ এর মানে প্রচুর। ওকে, ইউ এর মানে তুই হয়, ইউ এর মানে তোরা হয়, ইউ এর মানে তুমি, তোমরা, আপনি, আপনারা, এই যে বাহুল্য বিবেচনায় ইউ এর মানে প্রচুর, তার জন্য কিন্তু এখানে সাবজেক্টটা লেখা হয় না। ওকে, দেখো এখানে নোটটা কি বলেছে দেখি। আচ্ছা, দিস সেন্টেন্স অলওয়েজ বিগিনস উইথ আ ভার্ব অ্যান্ড এন্ডস উইথ আ ফুল স্টপ, মানে এই সেন্টেন্সটা সর্বদাই ভার্ব দিয়ে স্টার্ট হবে কিন্তু ফুল স্টপ দিয়ে শেষ হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের সঙ্গে যদি আমি ইম্পারেটিভ সেন্টেন্সের পার্থক্যটা বের করি, তাহলে একটাই পার্থক্য হচ্ছে কি, ওখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছিল, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু হচ্ছে। এখানে সবসময় কি হবে না, তো ভার্ব দিয়ে শুরু হবে, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হবে এবং ফুল স্টপ দিয়ে শেষ হবে। এখানে ভার্ব দিয়ে শুরু হবে কিন্তু ফুল স্টপ দিয়ে শেষ হবে। নোট, দ্য সাবজেক্ট ইউ, প্রথমে আমি বললাম যে এখানে সাবজেক্ট সবসময় কি হয়, ইউ হয়। ইজ অলওয়েজ আন্ডারস্টুড, মানে এটা উজ্জ্ব রাখা হয়, এটা লেখা হয় না। ইন দিস সেন্টেন্স, মানে এই বাক্যে কেন লেখা হয় না সেটাও বললাম, যে ইউ এর মানে প্রচুর আছে, প্রচুর আছে ইউ এর মানে, তার জন্য ইউটাকে লেখা হয় না সাবজেক্ট হিসাবে। ওকে, উজ্জ্ব থাকে। ওকে, আমরা এবার নেক্সট টপিকে যাব, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। তাহলে প্রশ্নবোধক বাক্য কি, খুবই কমন ব্যাপার, আমরা সবাই জানি, যে সমস্ত বাক্যের মাধ্যমে আমরা কি করি, কোনো কিছু জানতে চাই, কোনো কিছু প্রশ্ন করি, সেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তাহলে ডেফিনেশনটা একবার দেখা যাক। ইন্টারোগেটিভ সেন্টেন্সেস আস্ক কোশ্চেন, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের মাধ্যমে কি আমরা কোনো কিছু প্রশ্ন করি, কিছু জানতে চাই। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সেস আর টু টাইপস, একটা হচ্ছে সিম্পল কোশ্চেন্স বা ইয়েস নো কোশ্চেন, আর একটা হচ্ছে কি না তো ডাব্লিউএইচ কোশ্চেন, সেটা আমরা দেখব। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আর টু টাইপস, একটা হচ্ছে সিম্পল কোশ্চেন আর ইয়েস নো কোশ্চেন। তাহলে সিম্পল কোশ্চেন আর ইয়েস নো কোশ্চেন ব্যাপারটা কি একটু জেনে নিই।
যে দিস টাইপ অফ কোশ্চেন্স মে বি অ্যান্সার্ড উইথ ইয়েস অর নো, মানে এই সমস্ত প্রশ্নের উত্তর তুমি হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারবে। শুধুমাত্র ইয়েস অথবা নো দিয়ে কিন্তু অ্যান্সার করা যাবে এই সিম্পল কোশ্চেনে। ওকে, যেমন উদাহরণ দিই, বাংলাতে বলেছি আমি যে তুমি কি আজ বিদ্যালয়ে যাবে, তুমি যদি যাও তাহলে বলবে ইয়েস, হ্যাঁ আমি যাব। আর যদি বলো না, মানে তুমি যেতে চাও না, তাহলে বলবে না আমি যাব না। ঠিক আছে, তাহলে কি বলবে, হয় হ্যাঁ অথবা না। ওকে, ডু ইউ লাইক ম্যাঙ্গো, তুমি কি আম পছন্দ করো, যদি পছন্দ করো তাহলে বলবে ইয়েস, হ্যাঁ। আর যদি পছন্দ না করো তাহলে বলবে নো। তাহলে এই সমস্ত কোশ্চেনের উত্তরগুলো আমি হ্যাঁ না দিয়েও দিতে পারি। প্যাটার্নটা কি হবে, এই সমস্ত কোশ্চেনের প্যাটার্নটা হচ্ছে কি, প্রথমে অক্সিলিয়ারি ভার্ব বসবে, মানে সাহায্যকারী ক্রিয়া, হয় সেটা অ্যামিজার, ওয়াজ ওয়্যার, আমি নিচে দেখে দিয়েছি দেখো এখানে। আচ্ছা, সেটা আমি পরে বলছি। তারপরে কি বসবে, সাবজেক্ট বসবে, তারপরে মেন ভার্ব বসবে, তারপরে বসবে কমপ্লিমেন্ট। যেমন উদাহরণ দিই, ডু ইউ নো দ্য ম্যান, দেখো এখানে অক্সিলিয়ারি ভার্ব কিন্তু ডু। ওকে, তারপরে অক্সিলিয়ারি ভার্ব বসিয়েছি, তারপর হচ্ছে সাবজেক্ট ইউ, তারপরে মেন ভার্ব এখানে নো বসিয়েছি, তারপরে দ্য ম্যান হচ্ছে কমপ্লিমেন্ট বা অবজেক্ট। আর এটা কি হবে, সর্বদাই একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এটা শেষ হবে। এটা হচ্ছে কি, ইয়েস নো কোশ্চেনের প্যাটার্নটা বললাম আমি। তাহলে দেখো এই প্রশ্নের উত্তরটা দিই, ডু ইউ নো দ্য ম্যান, তুমি কি মানুষটিকে চেনো। যদি তুমি বলো, মানে তুমি যদি চেনো তাহলে তুমি হয়তো বলবে কি ইয়েস, আর যদি তুমি না চেনো তাহলে বলবে নো, না। ওকে, এবার ইনফরমেটিভ কোশ্চেন্স বা ডাবলএইচ কোশ্চেনে আসি। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আর টু টাইপস, একটা হচ্ছে সিম্পল কোশ্চেন বা ইয়েস নো কোশ্চেন, অপরদিকে আছে ইনফরমেটিভ কোশ্চেন্স বা ডাবলএইচ কোশ্চেন। প্যাটার্নটা কী হবে দেখে নিই, ডাবলএইচ ওয়ার্ড, প্রথমে বসবে ডাবলএইচ ওয়ার্ড, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট অথবা কমপ্লিমেন্ট দিয়ে প্রশ্নবোধক দিয়ে শেষ হবে। এবার ডাবলএইচ কোশ্চেনটা কি বা ইনফরমেটিভ কোশ্চেন কি সেটা একটু জেনে নিই। ডাবলএইচ কোশ্চেন অলওয়েজ, তোমাকে যখন ডাবলএইচ কোশ্চেন করা হবে তখন সর্বদা মনে রাখবে তোমাকে কিন্তু ইনফরমেশন দিতেই হবে, না হলে কিন্তু অ্যান্সার তুমি কমপ্লিট করতে পারবে না। অর্থাৎ এই ডাবলএইচ কোশ্চেনের মাধ্যমে, অর্থাৎ ইয়েস নো দিয়ে অ্যান্সার করা যাবে না, ডাবলএইচ কোশ্চেনে তোমাকে ইনফরমেশন দিতে হবে। তার জন্য এখানে বলছে ইনফরমেটিভ কোশ্চেন্স অথবা ডাবলএইচ কোশ্চেন। ডাবলএইচ কোশ্চেন কেন বলা হয় বলে দিই, ডাবলএইচ কারণ এখানে সবসময় কি ডাবলএইচ ওয়ার্ড দিয়ে স্টার্ট হবে, যেমন হোয়ার, ওয়েন, হোয়াট, হু, শুধুমাত্র হাউ ছাড়া। ওকে, হুইচ, এই সমস্ত ডাবলএইচ ওয়ার্ড দিয়ে স্টার্ট হয় এবং এদের প্রশ্নের উত্তরটা সবসময় ইনফরমেটিভ হয়, অর্থাৎ ইনফরমেশন তোমাকে প্রুভ করতেই হবে, না হলে কিন্তু তুমি অ্যান্সার কমপ্লিট করতে পারবে না। অর্থাৎ ইয়েস নো দে অ্যান্সার এটা কিন্তু কমপ্লিট কোনো মতেই হবে না। উদাহরণ বলি, যেমন আমি ওখানে দিয়ে এখানে একটা সেন্টেন্স লিখেছিলাম ইয়েস নো কোশ্চেনে, যে ডু ইউ নো দ্য ম্যান, তুমি কি মানুষটিকে চেনো। তুমি বলবে যদি চেনো তাহলে হ্যাঁ, আর না চিনলে বলবে না। কিন্তু এবার যদি তোমাকে এখানে জিজ্ঞাসা করা হয় হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, তুমি কি বলবে ইয়েস, হ্যাঁ, অথবা নো, না, মোটেই না। তুমি কি বলবে যে আই অ্যাম গোয়িং টু স্কুল, আর আই অ্যাম গোয়িং টু কলকাতা, আই অ্যাম গোয়িং টু মার্কেট। দেখো ইনফরমেশন কিন্তু তোমাকে দিতেই হবে, তুমি এখানে ইয়েস নো দিয়ে কোনো মতেই অ্যান্সার করতে পারবে না। আবারও উদাহরণ বলি, যেমন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তুমি কি বলবে হ্যাঁ, মোটেই না। তুমি বলবে মাই নেম ইজ অমুক, মাই নেম ইজ এক্স ওয়াই জেড, এ সমস্ত বলবে। ওকে, এবার দেখে নিই অক্সিলারি ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব কোনগুলো। দেখো অ্যামিজার, ওয়াজ ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এগুলো সবই কিন্তু অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হতে পারে, আবার প্রিন্সিপাল ভার্ব হিসাবেও ব্যবহার হতে পারে। অক্সিলারি ভার্ব কথার অর্থ হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। এরা যখন অন্য কোনো একটা ভার্বের সাহায্য করবে তখন সেটা হবে অক্সিলারি ভার্ব। আর যখন এরা নিজেই একাকী বসবে কোনো সেন্টেন্সে, এদের পরে কোনো ভার্ব থাকবে না, তখন সেটা হবে প্রিন্সিপাল ভার্ব। বোঝা গেল? তাহলে অক্সিলারি ভার্ব কথার অর্থ হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, প্রিন্সিপাল ভার্ব কথার অর্থ হচ্ছে প্রধান ক্রিয়া। অ্যামিজার, ওয়াজ ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এগুলো কি হতে পারে, তো অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হতে পারে অথবা প্রিন্সিপাল ভার্ব হিসাবেও কোনো সেন্টেন্সে ব্যবহার হতে পারে। প্রথমে এই উদাহরণটা দেখে নিই, হোয়ার আর ইউ গোয়িং, দেখো এখানে আর আছে অক্সিলারি ভার্ব, আবার এখানে প্রিন্সিপাল ভার্ব গোয়িং আছে। তাহলে এখানে কিন্তু এই আরটা হচ্ছে কি বলতো অক্সিলারি ভার্ব, কারণ আর এর পরে তো আর একটা ভার্ব রয়েছে। তাহলে আর এর পরে যেহেতু আর একটা গোয়িং ভার্ব আছে, তাহলে এটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব এবং গোয়িংটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। আর এই আরটা এখানে ব্যবহার করা হয়েছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করার জন্য। তাহলে বোঝা গেল অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের ব্যাপারটা। নেক্সট ডাবলএইচ ওয়ার্ডস, আমি এখানে বললাম ডাবলএইচ কোশ্চেন করার জন্য কিছু ডাবলএইচ ওয়ার্ডস আমাদের প্রয়োজন হয়, সেগুলো হচ্ছে হুইচ, হোয়েন, হোয়ার, হাউ, হু, হুম, হোয়াট, এটসেট্রা, প্রচুর আছে আরও। ওকে, সেগুলো আমি আর বলছি না।
এবার আমরা যাব অপটেটিভ সেন্টেন্স। আমাদের চতুর্থ নাম্বার সেন্টেন্স, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এটাও খুব গুরুত্বপূর্ণ, কিন্তু খুবই কম ইউজ হয় আমাদের ডেইলি লাইফে। সাধারণত আমরা 3টি সেন্টেন্স প্রতিনিয়ত প্রতিদিন ব্যবহার করি। সেটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে ফার্স্ট ওয়ান অ্যাসার্টিভ সেন্টেন্স, সেকেন্ড ওয়ান ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই 3টে সেন্টেন্স আমরা কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন প্রচুর ব্যবহার করে থাকি। এবার দেখা যাক অপটেটিভ সেন্টেন্সটা কি। অপটেটিভ সেন্টেন্স কথার অর্থ হচ্ছে ইচ্ছাবোধক বাক্য। অপটেটিভ সেন্টেন্স এক্সপ্রেস আ উইশ, মনের ইচ্ছা প্রকাশ করে। মনে যে ইচ্ছা, উইশ যেটা, সেটাই প্রকাশিত হয় আমাদের অপটেটিভ সেন্টেন্সের মাধ্যমে। প্যাটার্নটা কি দেখে নি। প্রথমে মে বসবে, তারপর বসবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট অথবা আদার ওয়ার্ডস। এক্সাম্পল হিসাবে দিয়েছি আমি এখানে, মে ইউ লিভ লং, মানে তুমি দীর্ঘজীবী হও। ওকে, তাহলে এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের প্যাটার্ন। এবং অপটেটিভ সেন্টেন্স মাধ্যমে আমরা কি করি, অর্থাৎ মনের ইচ্ছাকে প্রকাশ করি। পরবর্তী সেন্টেন্স, আমাদের লাস্ট অন আজকের ক্লাসের শেষ সেন্টেন্স হচ্ছে কি 5 নাম্বার এক্সক্লেমেটরি সেন্টেন্স, অর্থাৎ আবেগসূচক বাক্য। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কি সেটা একটু জেনে নিই। এক্সক্লেমেটরি সেন্টেন্সেস এক্সপ্রেস আ সাডেন ফিলিং অর ইমোশন, অর্থাৎ মনের হঠাৎ আবেগ প্রকাশ করা। হঠাৎ করে যখন মনের কোনো আবেগ প্রকাশ করবে, সেটা দুঃখের হতে পারে, আনন্দের হতে পারে, ওকে, রাগের হতে পারে, ঘৃণার হতে পারে। কিন্তু ইমোশন বা ফিলিং যখন আমরা হঠাৎ করে প্রকাশ করবো, কিন্তু সেটা হঠাৎ প্রকাশ হবে, সেটাই হচ্ছে কি তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন একটা সুন্দর দৃশ্য দেখলাম, হয়তো বলে ফেললাম বাহ দৃশ্যটা কি সুন্দর। হয়তো আমার ব্যথা পেলো, হয়তো উফ করে চিৎকার করে উঠলাম, এটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। হয়তো কোনো লোকের একটু মৃত্যু সংবাদ শুনলাম, তখন হয়তো বললাম হাই, লোকটি মারা গেল, যে হাই কথাটা মনের ভাব প্রকাশ পেলো হঠাৎ করে, এটাই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের বিশেষ বৈশিষ্ট্য। ওকে, আচ্ছা প্যাটার্নটা কি, প্রথমেই সেন্টেন্সের প্রথমে অ্যালাস বা হুররে বা ও, অর্থাৎ যেরকম যদি দুঃখের বিষয় হয় তখন অ্যালাস, আনন্দের বিষয় হলে হুররে, আর তোমার বিস্ময় কিছু হলে ও, এ সমস্ত ব্যবহার করি আমরা। তারপরে বসবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট অথবা আদার ওয়ার্ডস। এক্সাম্পল হিসাবে দিয়েছি, দেখো অ্যালাস এপিজে আব্দুল কালাম ইজ নো মোর উইথ আস, বলছে হাই এপিজে আব্দুল কালাম স্যার আমাদের সঙ্গে আর নেই, উনি বেঁচে নেই। নোট, এই সেন্টেন্স সবসময় একটি এক্সক্লেমেশন মার্ক অর্থাৎ বিস্ময়বোধক চিহ্ন থাকে। অবশ্যই তোমরা খুব সহজভাবে চিনতে পারবে কি না, তো এখানে কি একটা এক্সক্লেমেশন মার্ক অবশ্যই কিন্তু থাকবে। ওকে, একটা এক্সক্লেমেশন মার্ক থাকবে। দেখো এখানে আমি ব্যবহার করেছি এক্সক্লেমেশন মার্ক, যেমন অ্যালাস এপিজে আব্দুল কালাম ইজ নো মোর উইথ আস। এই যে অ্যালাস, এই কথাটার মাধ্যমেই এই দেখো এখানে এক্সক্লেমেশন মার্কটা ব্যবহার করেছি। হ্যাঁ, আর এটা অর্থাৎ দুঃখ প্রকাশ করছে, হ্যাঁ, তার জন্য এখানে অ্যালাস ব্যবহার করা হয়েছে। আনন্দের হলে হুররে ব্যবহার করব, আনন্দের কোনো ঘটনা ঘটলে। ওকে, তাহলে এই গেল আমাদের কি তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্সের প্যাটার্ন। ওকে, এখন আমরা কিছু এক্সারসাইজের মাধ্যমে কি করব না, তো কোনটা কোন সেন্টেন্স একটু জেনে নেব, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে আশা করা যায়। দেখো 1 নাম্বার সেন্টেন্স, মাই ফাদার হ্যাজ গিভেন মি আ বিউটিফুল গিফট। মাই ফাদার, প্রথমে সাবজেক্ট আছে, তারপরে অক্সিলারি ভার্ব হ্যাজ আছে। এটা অক্সিলারি ভার্ব এ কারণেই, কারণ এ সাহায্য করছে কাকে, গিভেনকে। কি সাহায্য করছে না, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করার জন্য সাহায্য করছে। তাহলে এখানে গিভেনটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব, আর হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আর এটা কোন সেন্টেন্স লেখা আছে, দেখো মাই ফাদার, প্রথমে সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে, তারপরে বিউটিফুল গিফট, এটা ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে। তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ। এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স নয়, অপটেটিভ সেন্টেন্স নয়, এক্সক্লেমেটরি সেন্টেন্স নয়। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকলে কি হতো, এখানে তোমার এক্সক্লেমেশন মার্ক থাকতো, ঠিক আছে। ইম্পারেটিভ সেন্টেন্স হলে প্রথমে ভার্ব দিয়ে স্টার্ট হতো, তাহলে এখানে সাবজেক্ট দিয়ে স্টার্ট হচ্ছে এবং ফুল স্টপ দিয়ে শেষ হচ্ছে, তার জন্য এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। নেক্সট, হেল্প দ্য নিডি। দেখো হেল্প দ্য নিডি প্রথমে ভার্ব দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি অবশ্যই একটা ইম্পারেটিভ সেন্টেন্সের একদম কমপ্লিট সুন্দর একটা উদাহরণ। নেক্সট, হোয়াট আ গ্রেট ডিলাইট আই হ্যাভ অবটেন গুড মার্কস। দেখো হোয়াট, এখানে দেখো এক্সক্লেমেশন মার্ক আছে, আর আমি বলেছিলাম যে এক্সক্লেমেশন মার্ক থাকলে সেটা কি হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। তাহলে এটা অবশ্যই একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের উদাহরণ। নেক্সট, ওয়্যার আর ইউ গোয়িং নাও। দেখো এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ এটা হচ্ছে কি ইন্টারোগেশন মার্ক দিয়ে শেষ হচ্ছে, প্রশ্ন করছে। আর এটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন, কিন্তু এই যে ডাব্লিউএইচ আছে ওয়্যার। ওকে, তাহলে এটা হচ্ছে কি একটা কমপ্লিট ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ।
ওকে, নেক্সট মে মাদার লিভ লং। দেখো এখানে কি মে, প্রথমে মে আছে, তাহলে অবশ্যই এটা হচ্ছে কি একটা কমপ্লিট অপটেটিভ সেন্টেন্সের উদাহরণ। ওকে, এ হলো আমাদের সেন্টেন্সের আজকের ক্লাস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং ভিডিওটা বারবার দেখে তোমরা সেন্টেন্স সম্বন্ধে ক্লিয়ার ধারণা তৈরি করে নাও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।